নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। আজ আমাদের জেলার খবরে যেটা আলোচনার বিষয় সেটা হলো দার্জিলিং লোকসভা। দার্জিলিং লোকসভা নিয়েই আজ আমাদের জেলার খবরের আলোচনা। লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর দ্বিতীয় দফায় যে সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে তার মধ্যে অন্যতম হলো দার্জিলিং। এই দার্জিলিং লোকসভা কেন্দ্র বিগত 15 বছর ধরে এই লোকসভা কেন্দ্র নিজেদের দখলেই রেখেছে বিজেপি। তাই এবার সেই আসনটি দখলে রাখতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূলও। আবার বিজেপিও ফের একবার আসনটি দখল করার জন্য স্ট্র্যাটেজি ঠিক করতে শুরু করে দিয়েছে। ফলে ফের একবার জমে উঠেছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই। বিজেপি এবারও বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে প্রার্থী করেছে, অন্যদিকে তৃণমূল দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে গোপাল লামাকে। আবার মুনিশ তামাংকে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এদিকে আবার রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তবে রাজনৈতিক মহলে একাংশ মনে করছে এবারে যে দার্জিলিং লোকসভা কেন্দ্র, বিশেষত পাহাড়ের রাজনৈতিক সমীকরণ একেবারেই অন্যরকম হতে চলেছে। কারণ এর মাঝে বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী থেকেছে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের মানুষজন। সত্যজিৎ, প্রথমেই যে প্রশ্নটা নিয়ে তোমার কাছে যাব, এবার যে এই 24-এর লোকসভা নির্বাচনের মাঝে বহু উত্থান পতনের সাক্ষী থেকেছে দার্জিলিং এর মানুষজন, সেটা বললামই তো। এবারে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কেন্দ্র? দেখো, এবারে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তার কারণ মোদী সরকার গত 2014 থেকে দেশে রয়েছে এবং এই দার্জিলিং লোকসভা কেন্দ্র 2009 থেকে কিন্তু বিজেপির দখলে। তো স্বাভাবিকভাবে বিজেপি চাইবে ধরে রাখতে, আসনটি ধরে রাখতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দেখো, বাংলায় গত 2011 থেকে ক্ষমতায় রয়েছে, অথচ দার্জিলিং লোকসভা কিন্তু তৃণমূলের কাছে অধরা। সুতরাং তারাও চাইবে এই আসনটি নিজেদের হাতে রাখতে। এবার দেখো, দার্জিলিংয়ের রাজনীতি যেভাবে চলে, প্রথমত একটা সময় দার্জিলিংয়ের প্রধান ছিলেন সুভাষ ঘিসিং। তার জিএনএলএফ কিন্তু বিপুল ক্ষমতার ছিল, যার ফলে তিনি কিন্তু পাহাড়ের রাজনীতি পরিচালনা করতেন। যার ফলে দেখো, এই দার্জিলিং লোকসভা কেন্দ্র একটা সময় কখনো বামেদের হাতে ছিল, কখনো কংগ্রেসের হাতে ছিল, কিন্তু পরিচালক ছিলেন কিন্তু এই সুভাষ ঘিসিং। কিন্তু দেখো, ঘিসিংয়ের পরবর্তীতে উঠে আসলেন বিমল গুরুং, তারই ভাবশিষ্য বলা চলে। বিমল গুরুং আসার পর তিনি তার নতুন দল তৈরি করেছেন এবং যার ফলে তার হাতে কিন্তু রাজনীতির রাশটা ছিল। তারপরেও দেখেছি আমরা বিমল গুরুংয়ের হাত থেকে রাজনীতির রাশ খেয়ে নিয়েছে বিনয় তামাং, এবং বর্তমানে কিন্তু পাহাড়ের রাজনীতির রাশ অনেকটা রয়েছে অনিত থাপার হাতে। কিন্তু তবু বলবো, বিহারের বাংলার এই দার্জিলিংয়ের রাজনীতি কিন্তু অনেকগুলো ভাগে বিভক্ত, যার ফলে কিন্তু অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি। তার কারণ দেখো, যিনি প্রার্থী রয়েছেন রাজু বিস্তা, তিনি গতবারের বিদায়ী সাংসদ, পরিচিত মুখ। উল্টো দিকে যদি দেখি, দার্জিলিংয়ের বিনয় তামাংয়ের একটা গোষ্ঠী, অন্যদিকে অনিত থাপার একটা গোষ্ঠী, অজয় এডওয়ার্ড তাদের একটা গোষ্ঠী, যার ফলে অনেকগুলো ভাগে বিভক্ত। একেবারে সত্যজিৎ, এবারে যে দার্জিলিং এর রাজনৈতিক সমীকরণ রয়েছে সেটা যথেষ্ট জটিল একটা সমীকরণ। কারণ অনেকগুলি রাজনৈতিক দল এই লড়াইয়ের ময়দানে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু রয়ে গিয়েছে। কিন্তু এই আলোচনায় যাওয়ার আগে আমরা আরো একটা বিষয় যেদিকে নজর রাখার চেষ্টা করব সত্যজিৎ। এই যে পাহাড়ের রাজনীতি, দার্জিলিং এর যে রাজনীতি, সেখানে মানুষজন ঠিক কিসের ভিত্তিতে ভোট দেবেন, কোন কোন ইস্যুকে সামনে রেখে ভোট দেবেন তারা? দেখো, দার্জিলিংয়ে প্রথমত পর্যটন কেন্দ্র, একটা পর্যটন কেন্দ্র বলা যায়। বহু মানুষ দেশের তো বটে, বাংলারও বটে, বিদেশ থেকে বহু মানুষ কিন্তু দার্জিলিংয়ে ঘুরতে আসেন, যার ফলে পর্যটন কেন্দ্র দার্জিলিং। এখানে কিন্তু বিশেষ করে রাস্তাঘাট, এই পর্যটন কেন্দ্রের উন্নয়ন কিন্তু অত্যন্ত প্রয়োজন, যেটা কিন্তু দার্জিলিংয়ের বাসীর দাবি। মুখ্যমন্ত্রীও কিন্তু বারবার যান দার্জিলিংয়ে, যদিও বিরোধীরা কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী এই পাহাড়ে যাওয়াকে, কিন্তু তবু দেখো, দার্জিলিং কেন্দ্র কিন্তু এই পর্যটন কেন্দ্রে এখানে প্রথম ইনকাম সোর্স। দ্বিতীয়ত হচ্ছে চা বাগান, কারণ এই প্রচুর আমরা জানি চা বাগান বেষ্টিত এই দার্জিলিং। বহু চা বাগান রয়েছে, চা শ্রমিক এখানে কাজ করেন, এবং চা বাগানের একটা বড় অংশ একটা সময় কিন্তু কংগ্রেসের হাতে যায় চা বাগান মালিক পক্ষ। পরবর্তীতে তারা বামেদের পক্ষে যান। বর্তমানে কিছু অংশ রয়েছেন তৃণমূলের সঙ্গে,
কিছু অংশ রয়েছে বিজেপির সঙ্গে, যার ফলে কিন্তু চা শ্রমিকদের একটা কিন্তু বঞ্চনা বারবার সামনে আসে। তো দার্জিলিংয়ের প্রধান ইস্যু হবে পর্যটন এবং এই চা শ্রমিকদের বঞ্চনা, এটাই স্বাভাবিকভাবে হবে। একেবারে তুমি যেমনটা বললে, চা শ্রমিকদের বঞ্চনা, পাহাড়ের উন্নয়ন, এই সমস্ত ইস্যুগুলো তো থাকবেই। তার সাথে সাথে সত্যজিৎ, আরো একটা ইস্যু যেটার কথা জানতে চাইবো তোমার কাছে, গোর্খাল্যান্ড ইস্যু। যে ইস্যুটা কিন্তু এই দার্জিলিং এ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে আমরা বলতে পারি। 2008 সাল থেকেই এই গোর্খাল্যান্ড ইস্যু কিন্তু পাহাড়ের রাজনীতিতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকবার ভোটের আগেও এই গোর্খাল্যান্ড নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা দেখতে পাই আমরা। সেই ইস্যুটা এবার কতটা মাহাত্ম্য রাখছে? দেখো, গোর্খাল্যান্ড ইস্যু কিন্তু আজকের নয়, স্বাধীনতার পর থেকেই কিন্তু এই গোর্খাল্যান্ড আলাদা রাজ্যের দাবি উঠতে থাকে। এবার সেটা মানে হিংসাত্মক রূপ নেয় 2008 সালে, যখন বিমল গুরুং যখন নতুন দল তৈরি করেন সুভাষ গিচিংয়ের দল থেকে বেরিয়ে, জিএনএলএফ থেকে বেরিয়ে। তো তারপরেই কিন্তু একটা বলবো হিংসাত্মক রাজনীতি শুরু হয় পাহাড়ে, যার ফলে কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিল। এমনকি পর্যটন কিন্তু বহু মানুষ কিন্তু দার্জিলিং যারা ঘুরতে যেতেন পর্যটকরা, তারাও কিন্তু যেতে ভয় পেতেন। অনেকেই তো আটকে পড়েছিলেন, তাই উদ্ধার করা হয়েছিল, কিন্তু ভয় পেতেন। তো স্বাভাবিকভাবেই এরপরে দেখো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ভাবেই একটা জিটিএ যে তৈরি করেছে, গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো স্বাভাবিকভাবে তারপরে কিন্তু কিছুটা এই হিংসা কিছুটা হলেও কমেছিল, কারণ গোর্খাল্যান্ডের দাবি থেকে অনেকটা সরে এসেছিলেন বিমল গুরুং, যার ফলে কিন্তু দেখো তারপরেই ভাগ হয়েছে অনেকগুলো ভাগের রাজনীতি, দার্জিলিংয়ের রাজনীতি। বিমল গুরুংয়ের একটা গোষ্ঠী, বিনয় তামাংয়ের একটা গোষ্ঠী, ফলে তারা কিন্তু সংঘবদ্ধ নয়। যেই কারণে কিছুটা হলেও এই গোর্খাল্যান্ড যে আলাদা রাজ্যের দাবি, সেই দাবিটা কিছুটা হলেও কমেছে। আমাদের অনিত থাপার যে গোষ্ঠী, তারা জিটিএ বর্তমানে চালাচ্ছে। অন্যদিকে যদি বলি অজয় এডওয়ার্ড, যিনি দার্জিলিংয়ের পৌরসভা ভোটে হামরো পার্টি, যার দল জিতে কিন্তু সাড়া ফেলে দিয়েছিল, তিনি বর্তমানে কংগ্রেসে যোগদান করেছেন। তো এই যে ছন্নছাড়া, এক কথার নেতৃত্ব ছন্নছাড়া হওয়ার ফলে কিন্তু গোর্খাল্যান্ড আলাদা রাজ্যের দাবিটা কিন্তু কিছুটা হলেও সরে এসছে বর্তমানে। একেবারে মানে সত্যজিৎ, তুমি যেমনটা বলতে চাইছো যে বিভিন্ন রাজনৈতিক ওঠাপড়ায় এই গোর্খাল্যান্ড ইস্যু কিন্তু অনেকটাই ধামাচাপা পড়ে গেছে, তবে একেবারে মরে যায়নি, এখনো জিয়ে রয়েছে এই ইস্যু, তবে অনেকটা সেই দাবি থেকে সরে এসেছে পাহাড়, এমনটাই কিন্তু আমাদের রাজনৈতিক আলোচনায় উঠে আসছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে 2009 থেকে এই লোকসভা কেন্দ্রের ক্ষমতায় কিন্তু বিজেপি রয়েছে। যশবন্ত সিং, এস আলুওয়ালিয়া এবং তারপর রাজু বিস্তা। গতবারের বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে এবারেও কিন্তু প্রার্থী করেছে বিজেপি, এবং 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি এই লোকসভা কেন্দ্রে। এবারও বিজেপির এই আসন ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে? দেখো, পাহাড়ের রাজনীতি যেভাবে পরিচালিত হয়, তাতে যে ভোট ব্যাংকটা উঠে আসে, যে কমিউনিটি থেকে ভোটটা আসে, তো বিজেপির কাছে অনেকটা অ্যাডভান্টেজ এই দার্জিলিং লোকসভা কেন্দ্র। তার কারণ দেখো, যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, চোপড়া বিধানসভা কেন্দ্র যেটা পরে উত্তর দিনাজপুর জেলার মধ্যে, বাকি যে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে, এই 6টি বিধানসভা কেন্দ্রেই কিন্তু বিজেপির একটা ভালো অবস্থায় রয়েছে। শিলিগুড়ি বলো, দার্জিলিং বলো, কার্সিয়াং, প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বিজেপি ভালো অবস্থা রয়েছে। তুলনামূলকভাবে রাজ্যের শাসক দল বলো, প্রধান বিরোধী তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বেশ কিছুটা পেছনে। শুধুমাত্র চোপড়া বিধানসভা হাতে থাকলেও বাকি যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, গতবার বিধানসভা আমরা 21-এর ফলাফল যদি দেখি, 21-এ বিনয় তামাংয়ের সঙ্গে জোট ছিল, যার ফলে কিন্তু দেখো তৃণমূল কংগ্রেস কিন্তু খুব একটা ভালো ফল করতে পারেনি 2021-এ। বিজেপি কিন্তু এখানে জয় পায়, তোমার কালিম্পংয়ে জয় পেয়েছিল বিনয় তামাং গোষ্ঠী। বাকি যে 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধু চোপড়া পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বাকি 5টি কিন্তু বিজেপির দখল, এমনকি জয়ের ব্যবধান অনেকটা বেশি। তো স্বাভাবিকভাবে তৃণমূলকে জয় পেতে গেলে দার্জিলিং থেকে, বিশেষ করে পাহাড় থেকে কিন্তু ভোট টানতে হবে। পাহাড়ে এবং সমতলের ভোটটা যদি নিয়ে আসতে হয়, তবেই কিন্তু একটা ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। কারণ দেখো, এই দার্জিলিং লোকসভা কেন্দ্র জয়ের জন্য প্রাক্তন ফুটবল আইকন বলা হয় বাইচুং ভুটিয়া কিন্তু প্রার্থী করেছিল। বিজেপির ছিলেন আলুওয়ালিয়া, কিন্তু তার ফলেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসন জয় করতে পারেনি। এবারে প্রার্থী যিনি রয়েছেন গোপাল লামা, তিনি একেবারেই বলবো অপরিচিত মুখ, সেভাবে রাজনীতি সেভাবে তার পরিচিতি নেই। তো উল্টো দিকে রাজু বিস্তা, গতবারে বিদায়ী সাংসদ, বিজেপির শক্ত একটা ঘাঁটি বলবো, কারণ 3বার থেকে জেতা আসন। আর যেহেতু লোকসভা নির্বাচন, সুতরাং লোকসভা নির্বাচন দেখো কেন্দ্রে কোন দল সরকার গঠন করবে তার ভিত্তিতেই ভোট হয়। যার ফলে দেখো এই যে বিনয় তামাং, তিনি কিছুদিন আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন, কারণ জানেন যে কেন্দ্রের যেহেতু লোকসভা ভোট, সুতরাং কোন দল সরকার গঠবে তার একটা, আর কংগ্রেস সর্বভারতীয় দল,
যার সেদিক চিন্তা করেই বিনয় তামাং পরবর্তীতে অজয় এডওয়ার্ড কংগ্রেসে যোগদান করে। তো স্বাভাবিকভাবেই এই লোকসভা ভোটে সর্বভারতীয় দলের কিছুটা হলো ভোটের পার্সেন্টেজ বাড়ে। তো ওই দিক দিয়ে বললো তৃণমূলের সংগঠন এই দিকটা কিছুটা মজবুত, বরঞ্চ বিজেপি ভালো অবস্থায় রয়েছে। তবু আরেকটা বলবো যে রাজু বিস্তাকে প্রার্থী না করানোর জন্য বিজেপির অন্দরেই কিন্তু একটা ক্ষোভ ছিল, কারণ রাজু বিস্তা তিনি একেবারে এই প্রসঙ্গে আসছিলাম সত্যজিৎ, যে রাজু বিস্তা তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন কার্সিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তিনি রাজু বিস্তার বিপক্ষে তার ভোট ব্যাংকে কতটা ভাঙন ধরাতে পারবে বলে মনে করছো? দেখো, বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু অনেকদিন আগে থেকেই ভূমিপুত্র প্রার্থী চেয়ে কিন্তু দলের অন্দরে তো বটেই, এমনকি বাইরেও বারবার বিস্ফোরক মন্তব্য করছিলেন। তো সেগুলোকে গুরুত্ব না দিয়ে কিন্তু বিজেপি রাজু বিস্তাকে প্রার্থী করেছে। তখন রাজু বিস্তা গতবারে বিধায়ী সাংসদ, ওখানকার বাকি যারা বিধায়ক রয়েছেন শঙ্কর ঘোষ বলো বা এই যে নাটাবাড়ি মাটিগাড়া নাটাবাড়ি যে বিধায়ক রয়েছেন তোমার, তো তাদের সাথে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক রয়েছে। পাশাপাশি পাহাড়েও কিন্তু বেশ একটা সামঞ্জস্য বজায় রেখেছেন, এটা কিন্তু বিজেপির ভেতর থেকেই কথাটা উঠে আসছে। তো স্বাভাবিকভাবেই কার্সিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিন্তু গতবার বিজেপির টিকিটেই জয়টা পেয়েছিলেন। তো স্বাভাবিকভাবে নির্দল প্রার্থী হতে বিজেপির যে সংগঠন বলো সেটা কিন্তু তিনি কিন্তু হাতে পাবেন না। তো খুব একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভব হবে না বিষ্ণুপ্রসাদ শর্মা। আপনার বেশ ভালো অবস্থায় রয়েছেন রাজু বিস্তা। আর এটা যদি তোমার 21-এর ফলাফলটা 2019-এ দেখো, রাজু বিস্তার জয়ের মার্জিনটা ছিল, রাজু বিস্তা এখান থেকে পেয়েছিলেন 7,50,760 ভোট, প্রায় 59.19% ভোট পেয়েছিলেন। উল্টো দিকে তৃণমূল পায় 3,36,624 ভোট, সুতরাং ভোটের প্রায় 4.5 লক্ষ ভোটে বেশি ভোটে জিতেছিলেন রাজু বিস্তা। তো সুতরাং এই ব্যবধান মিটিয়ে জয় ছিনিয়ে নেওয়া তৃণমূলের পক্ষে যথেষ্ট শক্ত। একেবারে তুমি যেমনটা বললে যে বিষ্ণু প্রসাদ শর্মা তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ালেও তিনি রাজু বিস্তার ভোট ব্যাংকে বিশেষ কোনো প্রভাব নাও ফেলতে পারেন, তবে তিনি অবশ্যই একটা ফ্যাক্টর হতে চলেছেন, কারণ সংগঠনে ভাঙন অবশ্যই একটা ভোটে প্রভাব ফেলতে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি তুমি যে বিষয়টা বললে যে ভূমিপুত্রের দাবি বারংবার কিন্তু উঠে এসেছে, সেদিক থেকে কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল গোপাল লামা, প্রাক্তন WBCS অফিসার গোপাল লামাকে প্রার্থী করেছে, আর তিনি কিন্তু সেখানকার ভূমিপুত্র। তাহলে কি এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পেতে চলেছে তৃণমূল? তিনি কতটা লড়াই দিতে পারবেন? দেখো, বিশেষ করে বললাম যে দার্জিলিং লোকসভা কেন্দ্র বেশিরভাগ ভোটটা রয়েছে পাহাড়ে, কিছুটা ভোট রয়েছে সমতলে। তো স্বাভাবিকভাবেই জয় পেতে গেলে পাহাড়ের থেকে কিন্তু ভোটের বড় ব্যবধান আনতেই হবে তৃণমূল কংগ্রেসকে, যেটা কিন্তু এক কথায় অসম্ভব বলা চলে। কারণ তার কারণ দেখো, 2021-এ জোট ছিল বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গে, যার ফলে যে পাহাড়ে যে 3টি বিধানসভা কেন্দ্র রয়েছে তোমার কালিম্পং, দার্জিলিং এবং কার্সিয়াং, এই 3টে বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিনয় তামাং গোষ্ঠী জোট করেই লড়াই করেছিল, যার ফলে কিন্তু বিনয় তামাং গোষ্ঠী যখন কালিম্পং দখল করে এবং দার্জিলিং এবং কার্সিয়াং সামান্য কিছু ব্যবধানে বিজেপির কথায় হেরে যায়। তো উল্টো দিকে দেখো, এখানে কিন্তু বিমল গুরুংয়ের যে গোষ্ঠী তারা কিন্তু যথেষ্ট ভালো ভোট পেয়েছিল, তারা যদিও তৃতীয় স্থানে ছিল, কিন্তু সে বিমল গুরুংয়ের গোষ্ঠী কিন্তু এবার বিজেপির সঙ্গে রয়েছে। তো যার ফলে দেখো বিজেপির ভোট কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা, কারণ 21-এ যে ফল ছিল তার থেকে বিজেপির কিছুটা ভালো অবস্থা রয়েছে। কিন্তু তৃণমূল যাকে প্রার্থী করেছে গোপাল লামা, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি ভূমিপুত্র, দুটো অ্যাডভান্টেজ রয়েছে তৃণমূলের কাছে, পাশাপাশি WBCS অফিসার এবং তিনি একজন দায়িত্বপূর্ণ WBCS অফিসার, সেই হিসাবেই কিন্তু সেই এলাকায় পরিচিতি রয়েছে গোপাল লামার। একেবারে অরাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে বিরোধীরা কোনো ইস্যু পাবে না তাকে টার্গেট করার জন্য। আর একটা বিষয় যে তিনি সেখানকার ভূমিপুত্র, তাহলে কি তিনি কিছুটা হলেও ছাপ ছাড়তে পারেন? কারণ হচ্ছে যে তৃণমূল কিন্তু এখনো পর্যন্ত একবারও পাহাড়ের অর্থাৎ দার্জিলিংয়ের লোকসভা কেন্দ্রের ক্ষমতায় আসেনি, সেক্ষেত্রে জোরদার লড়াই দিতে চলেছে তৃণমূল, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। আর পাশাপাশি দুটো অ্যাডভান্টেজ রয়েছে এই তৃণমূল প্রার্থীর, সেটা কতটা ফ্যাক্টর হতে চলেছে? দেখো, তৃণমূল কংগ্রেস অবশ্যই দার্জিলিংকে টার্গেট করবে, তার কারণ কখনো তারা এই আসনে জয় পায়নি। তো স্বাভাবিকভাবে এর আগে বাইচু ভুটিয়াকে প্রার্থী করার কারণই ছিল দার্জিলিং কেন্দ্র হাতে রাখা, কিন্তু যেটা কিন্তু এক কথায় অধরা থেকে গেছে।
তো এবারে স্বাভাবিকভাবে ঝাঁপাবে স্বাভাবিকভাবে, কারণ দেখো 24-এর লোকসভা নির্বাচন, বিজেপি গত 10 বছর ধরে দেশে ক্ষমতায় রয়েছে, স্বাভাবিকভাবে এবারে যদি বিজেপি আবার দেশে ক্ষমতায় রয়েছে, তো বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয় যে বিরোধী দলগুলোর ওপর, বিরোধী দল নেতাদের ওপর কেন্দ্রীয় এজেন্সি বারবার লেলিয়ে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবেই এবারে যদি বিজেপি তৃতীয়বার ক্ষমতায় রয়েছে, তো সেই যে ইডি বলো, সিবিআই বলো, এগুলো তো অব্যাহত থাকবেই, বরঞ্চ তাদের গতি আরও বেড়ে যেতে পারে। তো যার ফলে কিন্তু বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস, সিপিএম, আম আদমি পার্টি, যেগুলো বিরোধী দল রয়েছে, তারা কিন্তু একজোট হওয়ার কারণ কিন্তু একটাই, যে বিজেপি সরকারকে যে কোনোভাবে আটকে রাখা। যদিও যেসব সমীক্ষাতে উঠে এসছে যে বিজেপি ভালো অবস্থায় রয়েছে, তো সেই কারণে স্বাভাবিক দেখো কংগ্রেস বা সিপিএমের এখানে আর সেই অবস্থা নেই, কারণ কংগ্রেস, বামেরা ক্ষমতায় ছিল, বামেদের সংগঠন নেতা কোনো কিছুই বলতে নেই। অশোক ভট্টাচার্য, যিনি বর্তমানে বৃদ্ধ অত্যন্ত, তিনি কতটা সময় দিতে পারবেন সে তো দেখা যাবে, কিন্তু বলবো লড়াই মূলত তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যে হতে চলেছে। আর যেহেতু তৃণমূল যাদের উপর মুখ করে দার্জিলিংয়ের ভোটটা করত, বিশেষ করে বিনয় তামাং ছিলেন, যিনি ছেড়ে বেরিয়ে কংগ্রেসের হাত ধরে, তৃণমূলের কিন্তু দার্জিলিংয়ে এক কথায় বলবো সংগঠন যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে। শুধু অনিত থাপা রয়েছে তৃণমূলের সঙ্গে, তো অনিত থাপা গোষ্ঠী কতটা ভোট ম্যানেজ করতে পারবেন তার উপরে নির্ভর করছে এই জয় পরাজয়। কিন্তু তবু আরেকবার বলবো যে যদিও কার্শিয়াংয়ের বিধায়ক, বিজেপির বিধায়ক, তিনি রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তিনি যে ভোটটা পাবেন, বিজেপির কিছুটা ভোট পাবেন। উল্টো দিকে তৃণমূলের যে ভূমিপুত্র প্রার্থী ইস্যু তো রয়েছে, তো তা সত্ত্বেও বলবো যে গতবারে যে জয়ের মার্জিনটা অনেকটা বেশি ছিল, এতটা ব্যবধান মেকআপ করে জয় ছিনিয়ে নেওয়া যথেষ্ট কঠিন তৃণমূলের পক্ষেই আসলে। দেখো, এবার আমরা যদি কংগ্রেসকে নিয়ে আলোচনায় আসি, মুনিশ তামাংকে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে, পাশাপাশি হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডের সমর্থন রয়েছে এই কংগ্রেস তথা ইন্ডিয়া জোটকে। মুনিশ তামাং তিনি কতটা ভোট কাটতে পারেন বলে মনে করছো? দেখো, পাহাড়ে আমি আবার বলবো যে কংগ্রেসের এই যে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে একটা সময় কংগ্রেসের বিধায়ক ছিলেন শঙ্কর মালাকার, তো তিনি কিন্তু গতবার লোকসভাতে প্রার্থী ছিলেন। তো ওখানকার বিধায়ক থাকা সত্ত্বেও কিন্তু 19-এ প্রায় 60,000 মতো ভোট পেয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই কংগ্রেসের সংগঠন সেভাবে নেই। বিনয় তামাং কংগ্রেসে যোগদান করলেও তাকে যেহেতু লোকসভায় টিকিট দেওয়া হয়নি, তিনি কিন্তু প্রথমে ক্ষোভ জানিয়েছিলেন, যদিও কংগ্রেসেই রয়েছেন, কিন্তু এটা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। উল্টো দিকে তোমার অজয় এডওয়ার্ড, তিনি কতটা সময় দিতে পারবেন, তার সংগঠন কতটা পাশে থাকবে। কারণ দেখো, একটা পৌরসভা দখল করার পর কিন্তু অজয় এডওয়ার্ডের দল ভেঙে যায়, কারণ অনিত থাপার হাত ধরে কিন্তু একটা বড় অংশ কিন্তু অনিত থাপার যে দল, সেই দলে কিন্তু যোগদান করে। তো যার ফলে কিন্তু অজয় এডওয়ার্ডেরও কিন্তু সংগঠন সেইভাবে হাতে নেই। তো সেই কারণেই বলবো কংগ্রেসের এই আসনে পাওয়ার কিছু নেই, এক কথা বলবো হারানো কিছু নেই। যেটা ভোট ব্যাংক পাবে, যদি শঙ্কর মালাকার গতবার যে পেয়েছিলেন 65,158 ভোট, এটাকে যদি ছাপিয়ে যেতে পারেন, মানে এক কথায় জমানত বাজেয়াপ্ত যদি করতে পারেন, এটাই কংগ্রেসের পক্ষে ভালো আর কি। এবার একবার আমরা নজর রাখবো 2019-এর যে ফলাফল, সেই ফলাফলের দিকে। 2019 সালে অমর সিং রায় তিনি পেয়েছিলেন 3,36,000 ভোট। শঙ্কর মালাকার কংগ্রেসের তিনি পেয়েছিলেন 65,186 ভোট এবং সমন পাঠক সিপিআইএম প্রার্থী তিনি পেয়েছিলেন 50,524 ভোট এবং রাজু বিস্তার বিজেপি প্রার্থী 7,50,067 ভোটে জয়লাভ করেছিলেন। আমরা মূলত যেমনটা দেখতে পেলাম যে অমর সিং রায় এবং রাজু বিস্তার এই দুজনের মধ্যেই কিন্তু মূলত লড়াইটা হয়েছিল। কংগ্রেস কিন্তু সেখানে অনেকটাই পিছিয়ে ছিল, আর এবারেও কংগ্রেস প্রার্থী কিছু ভোট কাটলেও মূলত লড়াই কিন্তু হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের মতামত। কিন্তু বিজেপি এগিয়ে থাকলেও বিজেপির বিদায়ী সাংসদ রাজু বিস্তার উপর ফের বিজেপি ভরসা রাখলেও এই রাজু বিস্তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু ক্ষোভ রয়েছে পাহাড়ের মানুষের। বিজেপি প্রার্থী হিসেবে রাজু বিস্তার বিরুদ্ধে পাহাড়ের দাবিকে মান্যতা না দেয়া, প্রতিশ্রুতি না রাখার মতো অভিযোগ রয়েছে। পাশাপাশি সম্প্রতি কার্শিয়াংয়ে বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছে রাজু বিস্তার বিরুদ্ধে। এমনকি পাহাড় এবং চা বাগানের যে উন্নয়ন, সেই ক্ষেত্রেও রাজু বিস্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই বিষয়গুলো কি তৃণমূলকে মাইলেজ দিতে চলেছে, কি মনে করছো? অবশ্যই যে অভিযোগগুলো এসছে, সে অভিযোগগুলো তো অবশ্যই যে বিষ্ণুপ্রসাদ শর্মা তুলে ধরবেন, ইতিমধ্যে বেশ কয়েকবার জানিয়েছেন
তো এগুলো তো অবশ্যই রাজু বিস্তার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ভোটে দেখো ভোটের ব্যবধানটা অনেকটা বেশি, সুতরাং এত অল্প সময় এই মেকআপ দেওয়াটা কিন্তু খুব কঠিন। কারণ বিষ্ণুপ্রসাদ শর্মা অভিযোগ করবেন, উল্টো থেকে বিজেপির পক্ষ থেকে হয়তো বলা হবে যে মিথ্যে অভিযোগ করছেন, এগুলো তো থাকবে। রাজনীতিতে ভোটের প্রচার এটা থাকবে, কিন্তু জয়ের যে ব্যবধান রয়েছে সেই ব্যবধান মেকআপ করে রাজু বিস্তার এই মুহূর্তে পরাজয় যথেষ্ট কঠিন। আমি বলবো খুব ভালো অবস্থায় রয়েছেন এই মুহূর্তে রাজু বিস্তার। আর একটা জিনিস তোমাকে বলবো যে দেখো এই দার্জিলিং কিন্তু এক কথায় মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার গেছেন। তিনি যেমন অরাজনৈতিক কাজেও গেছেন, তেমন রাজনীতিতে তো তার সঙ্গে জড়িত, কারণ তিনি মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো। তো যার ফলে তৃণমূলের সংগঠন কিন্তু অনেকটা বাড়ানোর দিকে নজর দিয়েছেন। বেশ কিছু নেতা যেমন এর আগে ছিলেন শান্তা ছেত্রী, ছিলেন তৃণমূলের সাংসদ, ছিলেন রাজ্যসভার, পাশাপাশি এই যে বিনয় তামাং যোগ দিয়েছিলেন। তো এইগুলো কিন্তু তৃণমূলের সংগঠন বৃদ্ধি করারই একটা ধাপ ছিল। তো সেই ধাপটা কিন্তু কোথাও যেন থমকে গেছে। দেখো এবারে লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে গেলেও দার্জিলিংয়ে কিন্তু পা বাড়াননি। তো এটাও কিন্তু একটা ব্যাপার যে দার্জিলিংয়ের তৃণমূল কি সেরকম সংগঠন নেই, বা জনসভায় মাঠ ভর্তি করার মতো কোনো নেতা নেই, জনপ্রতিনিধি নেই যারা মুখ্যমন্ত্রী সভা সাফল্য করবেন। এই জিনিসটা একটা ফ্যাক্টর আছে। কারণ অনিত থাপা তিনি কিন্তু আসেন, তিনি অনিত থাপা যে দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, তারা সমর্থন জানিয়েছে, কিন্তু তারপরে তার দল কতটা তৃণমূলকে পাশে সাপোর্ট দেবে সেটাও একটা বিষয়। আরেকটা জিনিস যেটা ইতিমধ্যে হাইকোর্টের নজরে এসছে যে জিটিএতে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, তার কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তো যার ফলে দেখো এখানে কিন্তু শুভেন্দু অধিকারী সরাসরি বিনয় তামাং এবং অনিত থাপার বিরুদ্ধে মুখ খুলেছেন। তো এই তদন্ত যদি শুরু হয়, তার বিরুদ্ধে এটাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। দেখো সত্যজিৎ, তুমি যেমনটা বললে যে পাহাড়ে তৃণমূলের সংগঠন অনেকটাই নড়বড়ে, পাশাপাশি বিজেপির সংগঠন অনেকটাই মজবুত, আর অন্যদিকে কংগ্রেস কতটা লড়াই দিতে পারবে সেই নিয়েও কিন্তু সন্ধিহান রাজনৈতিক মহল। কিন্তু আরেকটা বিষয় তোমার সামনে তুলে ধরতে চাইবো যে পাহাড়ের রাজনীতিতে বারবার ঘুরে ফিরে এসেছে গোর্খাল্যান্ডের দাবি। পাহাড়ের আগে কংগ্রেস, সিপিএম, বিজেপি সব দলই পালা করে সাংসদ পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক মহল যেমনটা মনে করছে যে কোনো দলের ভূমিকাতেই সন্তুষ্ট নয় পাহাড়ের মানুষ। বিজেপির ওপর তাদের আশা ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি বিজেপি রাখতে পারেনি, এমনটা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি তারা যেমনটা মনে করছে যে এবার একটা পালা বদলের সম্ভাবনা রয়েছে। এই যে পালা বদলের সম্ভাবনার কথা রাজনৈতিক মহল মনে করছে, এই সম্ভাবনা কতটা সত্যি হতে পারে বলে মনে করছো? দেখো 2008 সালে যখন গোর্খাল্যান্ডের হিংসাত্মক রাজনীতি শুরু হয়, পাহাড়ে বন্ধ অনেক কিছু হয়েছিল, বেশ কিছু সরকারি দপ্তর পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এরপর দেখো পরে যে 2009 লোকসভা নির্বাচন হয়, সেখানে বিজেপির সঙ্গে এই যে বিমল গুরুংয়ের যে দল, তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যার ফলে কিন্তু বিজেপি এক কথায় বলা যায় অলিখিত গোর্খাল্যান্ডের দাবি কিন্তু মেনে নিয়েছিল। তার কারণটা বলবো, তার কারণ যে অটল বিহারী বাজপেয়ী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপি যে সরকার পড়ে যায় 1998 সালে, যে বিজেপি সরকার পড়ে যায় 99 সালে, তো যার ফলে কিন্তু এক ভোটে কিন্তু বাজপেয়ী সরকার পড়ে গেছিল। তো যার ফলে কিন্তু সেই একটা সাংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবেই কিন্তু বিজেপি এই গোর্খাল্যান্ডের দাবিকে মান্যতা দেয়। তারপরেই দেখো 2014 আগে কিন্তু পাহাড়ের রাজনীতির সমীকরণ অনেকটা পাল্টে যায়। তার কারণ বিমল গুরুং অনেকটা নড়বড়ে হয়ে যান, উঠে আসেন বিনয় তামাং, যার ফলে কিন্তু গোর্খাল্যান্ডের দাবি কিন্তু সেইভাবে কিন্তু গতবার ছিল না, 14তেও ছিল না, 19এও ছিল না। এবারে দেখো, এবারে বিনয় তামাং বেশ কিছু এক কথায় বলবো আড়ালেই ছিলেন, আড়ালে থাকার পর কখনো তৃণমূলের সঙ্গে ছিলেন গত 2021 আগে, তারপরে আবার এখন বিজেপির সঙ্গে রয়েছেন। তো স্বাভাবিকভাবে গোর্খাল্যান্ডের যে দাবি, সে দাবিটা কিন্তু এই মুহূর্তে বলবো অনেকটা পিছিয়ে। সেখানকার মানুষের কিন্তু উন্নয়ন, এটাই কিন্তু দাবি হয়ে আসছে যে পাহাড়ের উন্নয়ন চাই। তো যার ফলে দেখো গোর্খাল্যান্ডের দাবি, এটা কিন্তু এক কথায় পাহাড়ের মানুষের সেন্টিমেন্ট বলা চলে। এই দাবি কিন্তু স্বাধীনতার পর থেকেই উঠে এসছে যে গোর্খাল্যান্ড আলাদা রাজ্য, কিন্তু এই বছর লোকসভা ভোটে বলবো সেটা কিন্তু সেভাবে আসছে না। কিন্তু এবারে বলবো উন্নয়নটাই প্রধান হতেছে। কিন্তু রাজু বিস্তার বিধায়ী সাংসদ, পাশাপাশি বিজেপির যে শুধুমাত্র চোপড়া বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে, বাকি 6টি এক কথায় বিজেপির গড় বলা চলে। তো স্বাভাবিকভাবেই ভালো অবস্থাতে রয়েছে, এগুলো খুব একটা ফ্যাক্টর হবে না রাজ্য বিস্তার জয়ের ক্ষেত্রে।
একেবারে তুমি যেমনটা বললে যে বিজেপির সংগঠন অনেকটাই মজবুত, পাশাপাশি যে বিধানসভাগুলি রয়েছে তার মধ্যে 5টা বিধানসভাতেই বিজেপি ক্ষমতা রয়েছে, সেক্ষেত্রে বিজেপি অনেকটাই এক্সট্রা মাইলেজ পেতে চলেছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সারা বছর পাহাড়ে গেলেও এবার কিন্তু লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী পাহাড়ে যাননি, শিলিগুড়িতে গিয়েছিলেন কিন্তু দার্জিলিংয়ে কিন্তু তিনি যাননি। সেক্ষেত্রে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তিনিও খুব একটা লড়াই দিতে পারবে বলে মনে করছে না রাজনৈতিক মহল, সেক্ষেত্রে অনেকটাই এক্সট্রা মাইলেজ পেতে চলেছে বিজেপি। কিন্তু তোমার কাছে আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, তুমি বললে যে পাহাড়ের উন্নয়ন, চা শ্রমিকদের উন্নয়নের কথা তুমি বলছো, সেক্ষেত্রে আমরা যদি দেখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চা শ্রমিকদের বিষয়েও একাধিক প্রকল্প এনেছেন, তাদের পারিশ্রমিক সেটা বাড়ানোর চেষ্টা করেছেন, পাশাপাশি চা বাগান খুলে দেওয়ার বিষয়েও তিনি বেশ কিছুটা হস্তক্ষেপ করেছেন, পাশাপাশি আরো চা শ্রমিকদের জন্য অন্যান্য প্রকল্প এনেছেন, চা সুন্দরী প্রকল্প এগুলো এনেছেন। তারপরেও কেন তৃণমূলের থেকে বিমুখ এই পাহাড়, কি মনে করছো? দেখো, তৃণমূলের থেকে বিমুখ এখন কি কারণে সেটা তো পাহাড়ের মানুষ বলতে পারে, কিন্তু আমি যেটা বলবো যে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস হয়তো পাহাড়ের রাজনীতির যে অঙ্কে চলে সেটা তো এখনও ঠিকঠাক ধরে উঠতে পারেনি, যার ফলে কিন্তু দেখো সমতলে তৃণমূল ভালো অবস্থায় থাকলেও পাহাড়ে কি সেরকম নেতা পাচ্ছে না তৃণমূল? না, পাহাড়ে দেখো নেতা পেয়েছিল, নেতা পায়নি একদমই বলবো না। শান্তা ছেত্রী যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, পাশাপাশি বিনয় তামাঙ্গ তৃণমূলের হাতেই ছিলেন, তো স্বাভাবিকভাবেই তারা হয়তো তৃণমূলকে সেইভাবে সাফল্য এনে দিতে পারেনি, যার ফলে দেখো তৃণমূল কিন্তু বারবার নেতৃত্ব পরিবর্তন করেছে। অনিতা এর আগে শান্তা ছেত্রী যখন ছিলেন তারপরে বিনয় তামাংকে দায়িত্ব দেওয়া হয়, তো যার ফলে যে বলবো একটা যে ভরসা, কোনো নেতাই হয়তো তৃণমূলকে সেভাবে ভরসাটা দিতে পারেনি, যার ফলে সংগঠন গড়ে ওঠেনি। আর একাধিকবার নেতৃত্ব পরিবর্তনের জন্য এই অবস্থাটা এখনও সেভাবে সংগঠন হয়ে ওঠেনি। তো পাশাপাশি আরেকটা জিনিস যে পাহাড়ের মানুষের যে দাবি, যেটা বললাম যে চা বাগান চা শ্রমিকদের বঞ্চনা, তো এটা কিন্তু দেখো এটা একটা যুক্তরাষ্ট্রীয়, যেহেতু ভারতবর্ষে একটা ভারত সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেই চলে, সুতরাং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কেই কিন্তু এই সমস্যা মেটানো উচিত। মুখ্যমন্ত্রী চাইলেই যে চা শ্রমিকদের বঞ্চনা করে মিটিয়ে দেবেন এটা কিন্তু পারবেন না, কারণ যেহেতু বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। তো স্বাভাবিকভাবেই এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কেই এগিয়ে এসে এই সমাধানটা, স্থায়ী সমাধান দরকার। বিশেষ করে চা শ্রমিকদের মজুরি এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, আমরা অনেক সময় দেখি দেখো প্রায়ই দেখা যায় চা বাগান বন্ধ হয়ে যায়। কী কারণে? চা শ্রমিকদের ঠিকঠাক বেতন দেওয়া হয় না, তাদের বোনাস দেওয়া হয় না, তাদের আরও যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ হয় না, যার ফলে কিন্তু এই জিনিসগুলো সামনে আসে। সুতরাং এর স্থায়ী সমাধান করতে গেলে কিন্তু কেন্দ্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কিন্তু উভয়কে এগিয়ে আসা দরকার, যার ফলেই কিন্তু তাহলে কিন্তু সমাধান সম্ভব। কিন্তু তৃণমূল কংগ্রেস যেহেতু পাহাড়ের, বললাম যে পাহাড়ের উল্টো দিকে দেখো দার্জিলিংয়ের ওপারে রয়েছে, আমরা যদি দেখি ভুটান, নেপাল, ভুটান রয়েছে, আসাম রয়েছে, পাশাপাশি সীমান্তবর্তী একটা এলাকা রয়েছে, তো সেই কারণেই একটা দেশীয় ইস্যু উঠে আসে সামনে, যার ফলে কিন্তু। অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে আমাদের আজকের আলোচনায় যে বিষয়টা উঠে এলো যে পাহাড়ের এবারে যে রাজনৈতিক সমীকরণ, সেই সমীকরণ কিন্তু বেশ জটিল হয়ে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী দিলেও রাজু বিস্তা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন এবং তৃণমূলের সংগঠন বেশ নড়বড়ে হওয়ার কারণে তারা কতটা লড়াই দিতে পারবে সে নিয়েও কিন্তু সন্দিহান রাজনৈতিক মহল। এখন আগামী 26শে এপ্রিল ভোট রয়েছে দার্জিলিংয়ে এবং সেখানকার মানুষ ভোট বাক্সে কি জবাব দেন সেদিকেই নজর থাকবে আমাদের। আজকের মতো জেলার খবর এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।